হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ডব্লিউবিটি টেস্ট পেপারে 8 নম্বর সেট হুগলি ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 117। একের দাগের প্রথম কোশ্চেন, রাম 500 টাকা 9 মাসের জন্য এবং শ্যাম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো। তোমরা সবাই জানো লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এইখানে দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে আর মোট মূলধনের পরিমাণ হয় সে ব্যবসায় যত টাকা নিয়োজিত করে ইনটু যত সময়ের জন্য নিয়োজিত করে। এখানে দেওয়া আছে রাম ব্যবসায় নিয়োজিত করে 500 টাকা 9 মাসের জন্য, এটা হচ্ছে রামের মোট মূলধন। শ্যাম ব্যবসায় নিয়োজিত করে 600 টাকা 5 মাসের জন্য। দুজনের মূলধনের অনুপাত 500 into 9 is to 600 is to into 5। শূন্য শূন্য কাটছে 5 5 কাটছে 3 3 9 আর 3 2 6। মূলধনের অনুপাত পেলাম 3:2। মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে লাভের অনুপাতও হচ্ছে 3:2। অপশন এ হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, ax² plus bx plus c is equal to 0, যেখানে a not equal to 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² minus 4ac greater than 0। বাস্তব আর অসমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক গ্রেটার দেন 0, b² minus 4ac হচ্ছে নিরূপক, তাহলে নিরূপক গ্রেটার দেন 0, তাহলে অপশন এ হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। বৃত্ত দুটির ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি আর 3 সেমি, আর বলেছে বৃত্ত দুটি পরস্পর বহিঃস্পর্শ করে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি 5 সেমি হয় আর এটা যদি 3 সেমি হয়, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 + 3 সমান হচ্ছে 8 সেমি। অপশন ডি হচ্ছে অ্যানসার। এটা ছিল যে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। যদি বলতো যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। তাহলে দেখো এইখান থেকে এই পুরো দূরত্ব হচ্ছে 5 সেমি, কারণ বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। তাহলে এইখান থেকে এখানে দূরত্ব দিয়েছে, পুরো দূরত্ব 5 সেমি, এটার দূরত্ব হচ্ছে 3 সেমি, তাহলে এটার দূরত্ব হচ্ছে 5 - 3। বোঝা গেছে? তাহলে বহিঃস্পর্শ যদি করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির যোগফল, আর যদি বলে অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ দুটির বিয়োগ। তাহলে 5 - 3 সমান হচ্ছে 2 সেমি। পরের কোশ্চেন, a plus b is equal to 90 degree। a plus b tan a সমান 3/4 হলে cot b এর মান কত? দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আমার দরকার b, তাহলে আমরা লিখতে পারি tan এর জায়গায় আমরা লিখতে পারি কি, এখানে লিখে দিই a সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস b। a থেকে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস সমান হচ্ছে 3 tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, তাহলে থিটার জায়গায় আছে b, তাহলে বা
cot b সমান হচ্ছে cot b এর মান বের করতে বলেছে, তাহলে cot b সমান আমরা পেলাম 3/4 অপশন এ। পরের কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের আয়তন সমান হয় তাহলে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম a কিউব, অপরটির হচ্ছে একটির হচ্ছে a1 আর একটির হচ্ছে a2, হচ্ছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। তাহলে আয়তন আমরা পাচ্ছি, ঘনকের আয়তন হয় a কিউব বাহুর কিউব v1 একটি ঘনকে, অপর ঘনকের v2, দেয়া আছে কি v1 বাই v2, অনুপাত দেয়া ছিল, আমি একবার বাই করে নিলাম, v1 বাই v2 সমান দেয়া আছে 1/27, দেয়া আছে অ্যাকচুয়াল দেয়া আছে v1:v2 সমান হচ্ছে 1:27। এখান থেকে v1 বাই v2, v1 সমান পেয়েছি a1 কিউব বাই a2 কিউব সমান 1 বাই বা a1 বাই a2 এর হোল কিউব সমান 1/3 এর হোল। 3 এর কিউব করলে 27 হয়, অতএব a1 বাই a2 সমান, আমাদের চেয়েছে যে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a²। তাহলে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s1 সমান আমরা পাবো 6a1², আর দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো s2 সমান হচ্ছে 6a2²। বের করতে হবে s1 অনুপাত s2। s1 সমান কি পেয়েছি 6a1² অনুপাত 6a2²। 6 6 কাটছে, a1 বাই a2 এর হোল স্কয়ার, কারণ দুটো স্কয়ার আছে। a1 বাই a2 সমান পেয়েছি দেখো 1/3 সমান হচ্ছে 1/3, এর স্কয়ার সমান হচ্ছে 1/9। অতএব s1:2 s2 সমান হচ্ছে 1:9। অপশন সি হচ্ছে অ্যানসার। তারপর 6 এর দাগের কোশ্চেনে বলেছে যে তথ্যের সংখ্যা গুণমান দেখে নাও। যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা মধ্যে যে সংখ্যাটি বেশিবার রয়েছে সেটাই হচ্ছে সংখ্যা গুণমান। এখানে দেখো সবচেয়ে বেশিবার রয়েছে 4, বলতে যে সংখ্যাগুলো আছে তার পরিসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 4। 4 হচ্ছে 4 এর পরিসংখ্যা 1 2 3 4 5, এখানে 4 এর পরিসংখ্যা লেখা আছে 5। যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের যে সংখ্যার পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে সংখ্যা গুণমান। তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন সি 4। এরপর 2 এর দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে কোন আসল p টাকার 8% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। প্রথমে তাহলে আমরা সরল সুদ বের করি। এখানে আসল সমান দেওয়া আছে p, সুদের হার r আর সময় হচ্ছে 2। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সরল সুদ সমান হয় আসল ইনটু সময় একবার করি, ইনটু হচ্ছে সুদের হার বাই হচ্ছে 100। এটা হচ্ছে সরল সুদ সমান 2p r বাই হচ্ছে 100। এটা পেলাম সরল সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল সমান হয় p ইনটু 1 প্লাস r বলতে সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার n বলতে হচ্ছে সময়। এটা হচ্ছে সুদ প্লাস আসল। অতএব সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান a হচ্ছে সুদ প্লাস আসল মাইনাস
আসল যদি বাদ দিই তাহলে আমরা সুদ আসল পাচ্ছি, সরি সুদ পাচ্ছি, সমান এ সমান পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার। এটা হচ্ছে সুদ প্লাস আসল মাইনাস আসল হচ্ছে পি। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমরা পাচ্ছি পি, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা পেলাম আমরা সুদ। এরপর আমাদের প্রয়োজন যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, বলতে R1 মাইনাস R1 সমান পেলাম P 1 প্লাস R বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1, আর সরল সুদ পেয়েছি তাহলে বিয়োগ, তাহলে 2P আর বাই হচ্ছে, এটা হচ্ছে সরল সুদ। এখন দেখো পুরোটাতে কমন যাচ্ছে P, তাহলে P কমন নিলাম, তাহলে ভেতরে থাকছে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1, আর পরে থাকছে মাইনাস 2 আর বাই সমান P এটা যদি হোল স্কয়ার করি তাহলে আমরা পাবো 1 প্লাস 2r বাই 100 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস 2r বাই 100, 2r বাই 100 2r বাই 100 কাটছে, 1 আর 1 কাটছে, তাহলে পড়ে থাকছে p r স্কয়ার বাই হচ্ছে 100 স্কয়ার সমান p r স্কয়ার বাই 1 এর উপর 4টা শূন্য। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমরা পেলাম p r স্কয়ার বাই 1 এর উপর 4টা শূন্য, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন √7 মাইনাস 2 √3 এর সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল একটি মূলদ সংখ্যা। এর সঙ্গে যদি এর অনুবন্ধীকরণী যোগ করা হয় তাহলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাবে, বা যোগের পরিবর্তে যদি বলতো যে কত গুণ করলে তাহলেও এর অনুবন্ধীকরণী দিয়ে যদি আমরা গুণ করি তাহলেও আমরা মূলদ সংখ্যা পাবো। যে করণীটি থাকবে তার সঙ্গে তার অনুবন্ধীকরণী গুণ করলে বা যোগ করলে আমরা মূলদ সংখ্যা পাবো। এর অনুবন্ধীকরণী হচ্ছে √7 প্লাস, দেখো যোগ যদি করা হয় তাহলে সাইন যোগের জন্য মাইনাস প্লাসই থাকছে, তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, 1 পাচ্ছে, তাহলে आंसर হচ্ছে √7 প্লাস 2√3, অর্থাৎ এর অনুবন্ধী। পরের কোশ্চেন বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে ড্যাশটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। বৃত্তের ভেতরে যদি কোনো বিন্দু থাকে তাহলে কোনো স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়, এটার आंसर হচ্ছে 0। যদি বলতো বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, তাহলে বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য সবসময় সমান হবে। দেয়া আছে পরের কোশ্চেনে tan phi সমান m বাই n হলে sec phi এর মান। tan সমান হয়, তোমরা একটু দুভাবে করতে পারো, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকেও করতে পারো, আর না হলে এইভাবেও তোমরা সমকোণী ত্রিভুজ থেকেও করতে পারো। এটা হচ্ছে phi, tan phi সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এটা, তাহলে অতিভুজ সমান হবে
রুট ওভার অফ এম স্কোয়ার এন স্কোয়ার। আর sec phi সমান হয় অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ পেলাম m স্কয়ার প্লাস n স্কয়ার বাই ভূমি, এটাই হচ্ছে বা তোমরা তো ফর্মুলা জানো sec স্কয়ার থিটা বা phi মাইনাস tan স্কয়ার phi ইজ ইকুয়াল টু 1। সেখান থেকেও বের করতে পারো tan এর মানটা tan স্কয়ার phi tan স্কয়ার phi m বাই n করে দিই। sec স্কয়ার phi সমান 1 প্লাস tan স্কয়ার phi, তাহলে 1 প্লাস tan স্কয়ার, 10 সমান হচ্ছে m স্কয়ার n স্কয়ার, তাহলে mn, তাহলে m বাই n এর স্কয়ার, তাহলে পাচ্ছি m স্কয়ার n স্কয়ার বাই হচ্ছে n স্কয়ার, বা sec স্কয়ার phi sec phi সমান রুট হচ্ছে, তাহলে m স্কয়ার n স্কয়ার বাই n, এটাই হচ্ছে অ্যানসার। যেভাবে তোমাদের সহজ মনে হবে তোমরা সেভাবে করো। এরপর হচ্ছে 5 দাগের প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং ভূমির ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুটির উচ্চতা। দেয়া আছে যে শঙ্কুর আয়তন আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল সমান। শঙ্কুর আয়তন সমান হয় 1/3 পাই আর স্কয়ার, সমান বলেছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান হয় পাই আর স্কয়ার। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। এখানে পাই আর স্কয়ার কাটছে, তাহলে বা এইচ সমান হচ্ছে 3। উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতা সমান হচ্ছে 3 একক, এটাই অ্যানসার। পরের কোশ্চেন, যৌগিক গড় ড্যাশ মাপক, এটা হচ্ছে মধ্যগামিতা মাপক। তিনের দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে পি টাকা এক বছরে সুদে আসলে এ টাকা হলে সুদের হার a মাইনাস p%। পি টাকা বলেছে এক বছরে, সুদের হার বের করতে হবে, সুদে আসলে হচ্ছে a, তাহলে সুদ সমান আমরা পাচ্ছি r ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস p, এটা হচ্ছে সুদ। সরল সুদের ক্ষেত্রে তোমরা জানো r সমান হয় p t r পাই হচ্ছে 100। r সমান পেয়েছি p মাইনাস না a মাইনাস p, আসল p দেওয়া আছে, সময় 1 বছর, সুদের হার বের করতে হবে, বা r সমান পাচ্ছি 100 ইনটু a মাইনাস p বাই হচ্ছে সুদের হার হচ্ছে 100 ইনটু a মাইনাস p বাই হচ্ছে p। এখানে সুদের হার দেওয়া আছে 1 a মাইনাস p%, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, দেয়া আছে a is to b c is to d হলে বের করতে হবে a প্লাস b is to, না হলে বলেছে হবে a প্লাস b is to b সমানুপাতিক c is to c plus d, এটা হবে বলেছে। বা a বাই b সমান হচ্ছে c বাই d, সমান ধরলাম কে।
বা এ সমান পাচ্ছি বি কে আর সি সমান পাচ্ছি ডি কে। এখন a প্লাস বি ইজ টু বি এর মান আমরা বের করব। a সমান পেয়েছি বি কে প্লাস বি, এটা লিখবে এখানে ধরে ইজ টু বি সমান বি কমন যাচ্ছে, তাহলে কে প্লাস ওয়ান ইজ টু বি, তাহলে বি বি কাটছে পাচ্ছি কে প্লাস ওয়ান ইজ টু ওয়ান। এটা আবার সি ইজ টু সি প্লাস ডি, এটার মান বের করবো। যদি দুটো সমান হয়ে যায় তাহলে বলবো সত্য, যদি না হয় তাহলে মিথ্যা। সি সমান পেয়েছি ডি কে ইজ টু ডি কে প্লাস কে প্লাস ডি সমান টি কে ইজ টু, এখান থেকে কমন যাচ্ছে ডি, তাহলে কে প্লাস ওয়ান, ডি ডি কাটলো, কে ইজ টু কে প্লাস ওয়ান পেলাম। তাহলে এ প্লাস বি ইজ টু বি সমান কে প্লাস ওয়ান ইজ টু ওয়ান, আর সি ইজ টু সি প্লাস ডি সমান হচ্ছে কে ইজ টু কে প্লাস ওয়ান। এই দুটো পেলাম, তাহলে দুটো সমান নয়, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, 10 সেমি ব্যাস বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে যে অবস্থিত তার দৈর্ঘ্য 6 সেমি। 4 সেমি, যে দৈর্ঘ্য বের করতে হবে, ও বৃত্তের কেন্দ্র ধরলাম, ব্যাস সমান দিয়েছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ 5 সেমি। জানো যে তোমরা যে কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। এরপর দেখো ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, ও এম স্কয়ার প্লাস এম বি স্কয়ার সমান হচ্ছে ওবি স্কয়ার, বা ও এম বলতে 4 প্লাস এম বি স্কয়ার ওবি সমান হচ্ছে 5। একবার করে দিই, এম বি স্কয়ার সমান 5 5 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। অতএব এমবি সমান হচ্ছে, এমবি বলতে এটা 3 সেমি, তাহলে এটাও 3 সেমি। যে দৈর্ঘ্য এবি, তাহলে এবি সমান হচ্ছে 3 গুণিত 2 সমান হচ্ছে 6 সেমি। এখানে দেখো কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে, তাহলে হচ্ছে সঠিক। পরের কোশ্চেন বলেছে sec alpha is equal to cosec beta হলে sin alpha plus beta is equal to 1। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে alpha plus beta, তাহলে বা sec alpha is equal to cosec এর জায়গায় লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস বিটা। sec 90 ডিগ্রি মাইনাস বিটা সমান হয় cosec বিটা, তার জন্য cosec বিটার জায়গায় লিখছি sec 90 ডিগ্রি মাইনাস বিটা। sec sec কাটছে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, বা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের চেয়েছে sin আলফা প্লাস বিটা, অতএব sin আলফা প্লাস বিটা সমান হচ্ছে sin 90 ডিগ্রি। আলফা বিটার মান পেয়েছি 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হয় 1, তাহলে এটার অ্যানসার হচ্ছে 70। 1 দেয়া আছে। 5 দাগ, একটি নিরেট গোলকের ব্যাস দ্বিগুণ করলে সমগ্র দলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তাহলে ব্যাস সমান আমরা ধরছি 2r, এটা হচ্ছে ব্যাস, ব্যাস সমান ধরলাম 2r। ব্যাস বলেছে দ্বিগুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে।
ব্যাস হচ্ছে 2r, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে এর অর্ধেক বলতে আর, সবগুলো একক হবে আর একক। সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় 4 পাই ব্যাসার্ধের স্কয়ার তাহলে r স্কয়ার। যখন ব্যাস ছিল 2r তখন সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার। এরপর বলেছে দেখো যে ব্যাসকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাস হচ্ছে ব্যাস দ্বিগুণ বলতে 2r ছিল তার দ্বিগুণ বলতে 4r, অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে বাই 2 তাহলে 2r একক। এখন সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার 2r এর সমান পাচ্ছি 4 পাই ইনটু r স্কয়ার ইনটু 4। এটা ছিল হচ্ছে আগে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে s সমান 4 ইনটু s। তাহলে এখনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আগের সমগ্র তলের ক্ষেত্রফলের 4 গুণ। আর এখানে বলেছে দেখো যে সমগ্র তলের ক্ষেত্রফল দ্বিগুণ হবে আর আমরা পেলাম 4 গুণ, তাহলে হচ্ছে মিথ্যা। এরপর 6 দাগ। 6 দাগে কোশ্চেনে বলেছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে শুধুমাত্র পরিসংখ্যা দেখে সংখ্যাগুলোর মান নির্ণয় করা সম্ভব, এটা হবে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।